আজকে হচ্ছে ক্লাস 4। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? তোমরা একটু মনে করে দেখো, লাস্ট ক্লাসে কিন্তু আমি গ নাম্বার থেকে কয়েকটা ভ্যালু বের করছিলাম, যে চারটা পরপর উজ্জ্বল থাকলে যে তিনটা সমান তিনটা দিয়ে করতে হয়, ছাগল দিয়ে বুঝাইছিলাম। আমরা লাস্ট ক্লাসে এইটা পাইছিলাম যে আমাদের x x ডেল x এর মান যে পরপর যে দুইটা, ওটার জন্য আমাদের ভ্যালুটা কত ছিল, এখানে দিয়ে দেওয়া কত 5 মিমি। একটু মনে করে দেখো যে পরপর যে চারটা উজ্জ্বল যে ডোরা দিয়ে দিছে, চারটা উজ্জ্বল ডোরা হচ্ছে 5 মিমি। আমি তোমাদের লাস্ট ক্লাসে বুঝাইছিলাম সেটা কিন্তু ওই যে d ল্যামডা বাই a, d ল্যামডা বাই a, কয়টা d ল্যামডা বাই a এর সমান? তিনটা d ল্যামডা বাই a এর সমান। এটা লাস্ট ক্লাসে শিখাইছিলাম, মনে করে দেখো যে এইটা হচ্ছে আমাদের উজ্জ্বল ডোরা, এটা মনে করে এখানে আসতেছে, হ্যাঁ, এই যে এরকম করে আসতেছে, এখানে আমাদের ছিদ্র, এখানে একটা ছিদ্র, ওকে? তো আমরা লাস্ট ক্লাসে এখানে দেখছিলাম এখানে একটা পর্দা, এটা আমাদের উজ্জ্বল ডোরা। তো এখানে মনে করে একটা উজ্জ্বল, দুইটা উজ্জ্বল, তিনটা উজ্জ্বল, চারটা উজ্জ্বল। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম উজ্জ্বল চারটা বললো মাঝখানে কটার সমান? তিনটার সমান। ওই যে তোমরা মনে করো চারজন আছো, মাঝখানে ঢুকতে পারো তিনজন, তাহলে তিনটা কিসের সমান? d ল্যামডা বাই a এর সমান। তিনটা d ল্যামডা বাই a এর সমান। তো তিনটা d ল্যামডা বাই a এটা কিসের মান? 5 মিমি না? এটা আমরা লাস্ট ক্লাসে করছি। তাহলে আমাদের d ল্যামডা বাই a এর মান কত আসবে? 5/3 মিমি। আমি আগে একটু কমেন্ট দেখি যে এখন তোমাদের সাউন্ডটা ঠিক আছে নাকি মাইক ইউজ করলে ঠিক আছে। আমাকে একটু কমেন্টে বলো, আমি কি এভাবে ক্লাস নিব? দেখি এখন তোমাদের সাউন্ডটা ঠিক আছে নাকি মাইক ইউজ করলে ঠিক আছে। ও আচ্ছা, রাকিব এইটার কথা বলছে। আচ্ছা, দাড়ি তো বেশ বড় হয়েছিল। আচ্ছা ঠিক আছে, রাকিব এটার জন্য বলছে। দাড়ি আবার বড় রাখবো, বেশি দিন লাগবে না, 1 মাসের ভিতরে আবার বড় হয়ে যাবে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে যে এইভাবে আমি ক্লাস নিব নাকি মাইক সহ ক্লাস নিব? আচ্ছা, আমিনা বলতেছে ক্লিয়ার, আর কে? ফারিয়াফরা বলতেছে ক্লিয়ার। একটু তাড়াতাড়ি বলো। আচ্ছা আচ্ছা, সোহেল রানা বলতেছে ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এভাবে ক্লাস নিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, মুনতাহা যারা, আচ্ছা সবাই বলতেছে ক্লিয়ার, সো আমি তাহলে এভাবে ক্লাস নিব। খেয়াল করে দেখো, আমি লাস্ট ক্লাসে এটা শিখিয়েছিলাম, যারা লাস্ট ক্লাস করো নাই তারা এটা কিছুই বুঝতে না। এই অঙ্কটা লাস্ট ক্লাস করতে হবে। লাস্ট ক্লাসে কি বুঝেছিলাম যে তিনটা ছাগল, ওই যে ছাগল দিয়ে বুঝেছিলাম যে আমাদের আসলে যদি চারটা থাকে, ওই যে 6টা মানুষ, প্রত্যেকটার মধ্যে এখানে একটা মানুষ এখানে একটা মানুষ, এইভাবে আমি বুঝেছিলাম যে আসলে টোটাল 3টা ছাগল। তো আমি সবসময় d ল্যামডা বাই a কে ছাগল নাম দিছিলাম। তাহলে 3টা ছাগল 5 মিমি, তাহলে একটা ছাগল কত হবে? 5/3 মিমি গেল। আচ্ছা, তাহলে এটা কিসের মান? d ল্যামডা বাই a এর মান।
ওকে, এখন আমাদের কিসের মান দরকার? আমাদের দরকার হচ্ছে ডোরার প্রস্থ। আমাদের দরকার হচ্ছে ডোরার প্রস্থের ভ্যালু। তো ডোরার প্রস্থের ভ্যালুটা আমরা কিভাবে বের করব? আমরা সূত্র দিয়ে জাস্ট লিখে ফেলবো আর কি, যে ডোরার প্রস্থকে তোমাদেরকে কি দিয়ে প্রকাশ করতে বলছিলাম বলো তো? ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করতে বলছিলাম, মনে করে দেখো। ডোরার প্রস্থকে ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করতে বলছিলাম এবং সূত্রটা হচ্ছে d λ/2a। মনে করে দেখো, ডোরার প্রস্থের নিচে একটা 2 থাকে, এটা আমি বারবার শিখাইছি লাস্ট ক্লাসে, তার একটা অনেকবার আমি শিখাইছি। তো আমরা তো d λ/a এর মান জানি, এই যে d λ/a এর মান জানি, তাইলে আলাদা করে ফেলি হাফ ইনটু d λ/2a, আমরা এইভাবে লিখতে পারি, তাই না? তাহলে হাফ ইনটু d λ/2 দিলাম কেন আবার, d λ/a এই যে 5/3 মিলিমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে নেব। তাহলে এখানে কত হবে? 5/3 মিলিমিটারকে আমি মিটারে নিয়ে নিলাম, ঠিক আছে? এর মাধ্যমে আমার ডোরার প্রস্থটা বের হয়ে গেল। তো যদি তোমরা এটা ক্যালকুলেটরে বসাও, তোমাদের এই মানটা আসবে 8.35 ইনটু 10 টু দ্য পাওয়ার -4, 10 টু দ্য পাওয়ার -4 এত মিটার আসবে। এটা আমাদের স্বাভাবিক অবস্থায়। খেয়াল করে দেখো, আমি কিন্তু পানিতে এখনো ডুবাই নাই। আমাদের এখানে প্রশ্ন বলছে উদ্দীপকের পরীক্ষণটি পানিতে রেখে করলে। আমি যেটা করছি এটা পানি না, এটা নরমাল বা বায়ুতে, ঠিক আছে? এখন আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করব শুধু পানিতে নিয়ে। তো পানিতে নিলে কোনটা কোনটা চেঞ্জ হবে দেখো, এই বি এর মানটা যখন আমরা বের করব, পানিতে নিলে বড় হাতে ডি তো চেঞ্জ হবে না, পর্দার দূরত্ব তো পানির মধ্যে তো সেমই থাকে, তাই না? তুমি পানির নিচে গিয়ে একটা হাত রাখো, আবার এখানে একটা হাত রাখো, দূরত্ব তো আর চেঞ্জ হবে না। তুমি বায়ুতে হাত রাখলেও যা, পানির নিচে হাত রাখলেও তো তা। সো আমাদের ডি এর কোনো চেঞ্জ হবে না। আবার অনুরূপভাবে ছোট হাতের এরও কোনো চেঞ্জ হবে না, কারণ এটা দূরত্ব। পানির নিচে তো কখনো দূরত্ব চেঞ্জ হয় না, কিন্তু পানির নিচে ল্যামডা চেঞ্জ হয়। বায়ুতে ল্যামডা আর পানিতে ল্যামডা সেম না, এটা সব মনে রাখবা। এখন প্রশ্ন হলো ভাইয়া, তাহলে পানিতে ল্যামডাটা কত হবে? এটা আসলে ডিপেন্ড করে প্রতিসরাঙ্কের উপর, ঠিক আছে? তো প্রতিসরাঙ্কটা দিয়ে জাস্ট ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখব, এটা লিখো বায়ুতে, এটা লিখো বায়ুতে, ঠিক আছে? বায়ুদের জন্য ওই পুরোটা করে ফেললাম। এখন আমরা এই পুরোটাই করব পানির জন্য, ঠিক আছে? তাহলে তোমরা এখন এটা মুছে ফেলবা, মুছে ফেলে আমরা এখন পানির জন্য করব। পানির জন্য যখন করব, তো আমাদের ডোরা প্রস্থ এটাকে নাম দিব বি প্রাইম নাম দিব, ঠিক আছে? আমাদের হইতেছে ডি তো চেঞ্জ হবে না, আমাদের ল্যামডা চেঞ্জ হয়ে যাবে, আর 2a এগুলো তো চেঞ্জ হবে না। তাহলে আমরা যদি ভ্যালুগুলো যদি আমরা বসায় দিতে চাই, তাহলে খেয়াল করে দেখো, এই ল্যামডা প্রাইমের ইকুয়েশনটা লিখলেই তো হয়ে গেল, তাই না? ল্যামডা প্রাইমের ইকুয়েশন কি একটু আগে বলছি, তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে ভাগ করবা? প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করবা। তাহলে আমরা যদি সাইডে লিখে রাখি, কি হবে? যে ল্যামডা প্রাইম আগে যে ল্যামডা ছিল ওইটাকে পানির প্রতিসরাঙ্ক দিয়ে ভাগ করবা। পানির প্রতিসরাঙ্ক কত? 4/3। এটা সবাই মুখস্থ রাখবা। পানির প্রতিসরাঙ্ক কত? 4/3। এই সূত্রটা এইভাবে মনে রাখবা যে ল্যামডা প্রাইম সমান সমান ল্যামডা বাই নিউ। তাইলে কত হবে? এই ল্যামডাই থাকুক, আর পানির প্রতিসরাঙ্ক কত? 4/3। তাহলে কত হয়ে গেল? 3/4 ইনটু ল্যামডা। এই ল্যামডা হচ্ছে আমাদের প্রশ্নে দিয়ে দেওয়া ল্যামডাটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি তাহলে ল্যামডা প্রাইমেরটা বসাই দিই। তাহলে তো आंसर তো হয়ে গেল। আগের आंसरे 3/4 শেষ। আগে যে आंसरটা বের হয়েছিল এটা তো আমাদের ডি, আর এখন যেটা সেটা কি হবে? 3 কি হবে? 4/3 ভাগ হবে। আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। d/2a ল্যামডা প্রাইমের জায়গায় কি বসাই দিব? 3/4 ইনটু ল্যামডা বসাই দিলাম। তাহলে এখান থেকে আমরা আলাদা করে ফেলি, 3/4 টাকে আলাদা রাখি। তাহলে 3/4 ইনটু d lambda divided by 2a। তো এইটা তো আমি একটু আগে বের করছি, এটাই তো আমাদের b এর মান, এটাই তো d lambda by 2a। তাহলে আমরা এটাকে লিখে ফেলতে পারি 3/4 ইনটু b, ঠিক আছে? এটা আগের লাইন ছিল, এটা আগে ছিল। অতএব b প্রাইম ইজ ইকুয়াল টু 0.75 ইনটু b। তাহলে आंसरটা হবে যে কি রূপ পরিবর্তন হবে? তাহলে आंसरটা হবে কি বলতো? b প্রাইম মাইনাস b যদি আমরা করি, আমাদের b প্রাইম আসতেছে 0.7। আচ্ছা, বড় হলো b বড়, তাহলে পরিবর্তন যখন করব b মাইনাস b প্রাইম হবে, b মাইনাস b প্রাইম 0.75 b। তাহলে b যদি কমন নেই, आंसरটা কত হবে? 0.25 ইনটু b। b এর মান তো আমরা জানি।
এটা ক্যালকুলেটর বসায় দিবে, এটা অ্যান্সার। ঠিক আছে, তুমি একটু কমেন্টে বলো এটা বুঝছো কিনা। আমার এই অঙ্ক করানো শেষ। এর মাধ্যমে আমার ব্যতিচার দ্বিচির এর ম্যাথগুলো করানো শেষ। আজকে আমরা নতুন টপিকে চলে যাব, অপবর্তন। আচ্ছা, আজকে আমরা চলে যাব অপবর্তনে। তোমরা একটু কমেন্টে বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, মিথি বুঝতে পারছে একজন, দিশা ফারিয়া দুইজন। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করতে থাকো। কাজল, আচ্ছা রোজা বুঝতে পারছে, মিম বুঝতে পারছে। আচ্ছা গুড। আমি তাহলে এখন তোমাদেরকে বেসিক শিখাবো। কিসের বেসিক শিখাবো? এখন অপবর্তনের বেসিক শিখাবো। তো অপবর্তন জিনিসটা আসলে কখন হয়? অপবর্তনের সাথে ব্যতিচারের পার্থক্য হলো, ব্যতিচারে দুইটা ফুটা ছিল। ব্যতিচারে কয়টা ফুটা ছিল? দুইটা। অপবর্তন মনে রাখবা একটা ফুটা। অপবর্তনে একটা ফুটা। এবং অপবর্তনে একটা লেন্স যদি আমরা একটু দেখি, আমাদেরকে এটা চিত্র সহ বুঝিয়ে দিব। আগে অপবর্তনে বেসিকে আসি। তো যদি এটা সংজ্ঞাটা লিখি যে কোন কিনার ঘেঁষে আলোক রশ্মির বেঁকে যাওয়ার ঘটনাকে, এটা সহজভাবে বই ভাষা না, এটা আমি আমার মতো লিখে দিতেছি আর কি, যাওয়ার ঘটনাকে অপবর্তন বলে। ডিফ্র্যাকশন। এখন অপবর্তন আসলে দুই প্রকার, একটা হলো ফ্রেনেল আর একটা হলো ফ্রনহোফার। এই দুই প্রকার। এখন ফ্রেনেলটা কাকে বলে? ফ্রেনেলটা হইতাছে, তুমি মনে করো তোমার উৎস থাকবে আর তোমার পর্দা থাকবে, হ্যাঁ। তো উৎস পর্দার মাঝখানে ডিসটেন্সটা যদি সসীম হয় তখন সেটাকে আমরা ফ্রেনেল বলবো আর কি। আর ফ্রনহোফার কোনটা? ফ্রনহোফার হচ্ছে একটা উৎস থাকবে আর একটা পর্দা থাকবে, এদের মাঝখানে ডিসটেন্সটা যদি অসীম হয় তখন সেটাকে আমরা কি বলবো? ফ্রনহোফার বলবো। তো বোঝার চেষ্টা করো যে আমাদের অপবর্তন আসলে দুই প্রকার, একটা হচ্ছে ফ্রেনেল শ্রেণী অপবর্তন আর একটা হচ্ছে ফ্রনহোফার শ্রেণী অপবর্তন। তো উৎস এবং পর্দা, উৎস কোনটা? ওই যে আমাদের সোর্স এস ছিল। এখানে একটা পার্থক্য আছে, সেটা হলো অপবর্তনের ক্ষেত্রে ফুটা একটা থাকে। মানে আগের এক্সাম্পলটাতে আমাদের একটা সোর্স ছিল, এখান থেকে আলো বের হতো। পরবর্তীতে এখানে আমরা কি করছিলাম? দুইটা ফুটা করছিলাম, করে এইখান থেকে আলো বের হইছে, এখান থেকে আলো বের হইছে, পরে দুটো উপরিপাতিত হইছে। ওটা ব্যতিচারে ছিল বা দ্বিচির পরীক্ষায়। অপবর্তনে এরকম না, অপবর্তনে একটা ফুটা থাকবে। অপবর্তনে একটা ফুটা থাকবে, যে একটা ফুটা থাকবে। তো একটা ফুটা যদি হয় তাহলে তো এখানে কোনো উপরিপাতন হবে না। আমি যে তোমাদের y = y1 + y2 দিয়ে যে একটা প্রমাণ দেখিয়েছিলাম না, a cos দিয়ে পুরো ফুল প্রমাণ, ওটা কিন্তু আর এখানে হবে না, কারণ এখানে ফুটা তো একটাই, এখানে কোনো উপরিপাতন হচ্ছে না। তো একটা ফুটা নিয়ে এই যে আলোটা বের হবে, এই আলোর সামনে আবার আমরা একটা লেন্স রাখবো। আমি চিত্রটা একে বোঝাবো, তারপর একটা সূত্র আমি ডেভেলপ করব, ওই সূত্রটা দিয়ে আমরা ম্যাথ করব। সো এটা মাথায় রাখো, ফ্রেনেলটা হচ্ছে উৎস এবং পর্দার মাঝে দূরত্বটা যদি সসীম হয়, জাস্ট লাইক 2 মিটার 3 মিটার এরকম। আর ফ্রনহোফারটা কি? যে অসীম একটা পর্দায়, মানে তুমি সামনে কোনো পর্দায় রাখবা না, এটাই আর কি। অসীম পর্দা মানে কি? সামনে কোনো পর্দাই নেই। এখন আমরা চলে যাব আমাদের সেই চিত্রতে, যে ফুটা ফুটা বলতেছি আমি। মনে করো এই আমি একটু জুম করলাম আর কি, আগে যেমন এরকম ছিল না, এখানে মুছে দিতাম এখানে মুছে দিতাম, কত চিকন হতো না। এখন তো আমাদের একটাই ফুটা, তাহলে আমরা একটু বড় করে রাখি, জুম করে। এই দেখো, মনে করো আমি বড় করে রাখলাম, এই দেখো কত বড় ফুটা। আসলে এটা আসলে এত বড় ফুটা না, এটা ছোট ফুটাই। আমি ইচ্ছা করে জুম করে আঁকতেছি তোমাদের চিত্রটা বোঝানোর জন্য, ওকে। তো আগেরটাতে আমরা কি বলছিলাম? ওই যে ফুটার মাঝখানে যে পয়েন্টটা থাকে, এখান থেকে আমাদের একটা পর্দা তো থাকবে, এই পর্দার মধ্যবর্তী দূরত্বটাকে আমরা বড় হাতে ডি বলছিলাম।
তো এখানেও তো এই একটা পর্দা আছে, এটা একটা মধ্যবর্তী বিন্দু আছে। ওকে, তো এখান থেকে এতটুকু আগে আগে আমরা কি নাম দিছিলাম, ছোট হাতের এ নাম দিছিলাম না, এখানেও এটার নামটা কি থাকবে, ছোট হাতের এ। আমার কথা খেয়াল করে দেখো, ব্যতিচার এবং অপবর্তন দুইটা আলাদা আলাদা ঘটনা। হ্যাঁ, আমি তোমাদেরকে মিলা মিলা পড়াচ্ছি যে আসলে কি কি মিল আছে। হ্যাঁ, আচ্ছা, ওইখানে আমরা যেটা শিখছিলাম যে এইখান থেকে দূরত্বটাকে আমরা এ বলছিলাম, এইখানেও সেম। এবং এইখানে এই যে ফুটাটা, এটা কি আমাদের ফুটার বই তো আর ফুটা লিখে না, হ্যাঁ, ওখানে আমরা স্লিপ বা চির লিখে থাকি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই এতটুকু অংশকে আমরা কি বলতে পারি, চিরের প্রস্থ বলতে পারি না, চিরের প্রস্থ। ঠিক আছে, এখানে আমরা এটা নাম দিতেছি চিরের প্রস্থকে আমরা এ বলতেছি, খেয়াল করে দেখো। আর ওইখানে যখন করতাম চিরের প্রস্থটাকে আমরা এ নাম দিছিলাম, মনে করে দেখো। আচ্ছা, তারপরে আমরা কি কাজ করব, এখান থেকে আলো যাবে, যেহেতু আলো এদিক থেকে আসতেছে, এদিক থেকে আলো এইভাবে যাবে। আলো যখন যাবে, আমি সামনের পর্দার সামনে একটা লেন্স রাখবো। সেটা কি ধরনের লেন্স, উত্তল লেন্স। তো আমি এখানে একটা লেন্স রাখলাম একটা লেন্স। এখন এই এটা তো ফুটা, এদিকে তো আলো যাইতেছে, তো আলোক রশ্মি এই যে লেন্সের কেন্দ্র থাকে, এই লেন্সের কেন্দ্র দিয়ে যে আলোটা যায় সেটা সব সময় সামনে চলে যায়। এটা ক্লাস 9 10 এর রুল, ক্লাস 9 10 এর লেখা ছিল। উত্তল লেন্স হোক অবতল লেন্স হোক, লেন্সের মাঝখান দিয়ে কোনো আলোক রশ্মি গেলে সেটা বাঁকে না। লেন্সের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যদি এইভাবে যদি কোনো একটা রশ্মি যায় সেটা বেঁকে যাবে, কিন্তু মাঝখান দিয়ে গেলে সেই রশ্মি কখনো বাঁকে না। এটা ক্লাস 9 10 এর টপিক। আচ্ছা, এখন এদিক থেকে যদি অন্য কোনো রশ্মি আসে সেটা মিলে যাবে। এই যে দেখো, এই যে এটা আমাদের হচ্ছে প্রধান অক্ষ, তোমরা ক্লাস 9 10 পড়ছিলা। তো প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি আসলে সেটা এইখানে মিলবে, আবার এখান থেকেও সেম প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি আসলে এইখানে মিলবে। তাই এইটাই আমাদের সে মিডল পয়েন্ট, বা এটাকে আমরা কি বলবো, আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। ঠিক আছে, আগে যেমন কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা বলছিলাম না, এইটাও সেম, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, ঠিক আছে, মানে এরকম লেখা হবে আর কি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। আচ্ছা, এখন আমি একটা কাজ করলাম, আলো বলে একটু অ্যাঙ্গেল হয়ে পড়লো, সাপোজ আলো বলে একটু অ্যাঙ্গেল হয়ে পড়লো। কিরকম টাইপের অ্যাঙ্গেল, যে সাপোজ আলো এইভাবে গেল, এখন এটা তো তোমরা বুঝে ফেলছো, আমি এই জন্য এই রশ্মিটা এখন মুছে ফেলবো। আমার কথা কি ক্লিয়ার? আমি আর রশ্মি কি হিজিবিজি হয়ে যাবে, আমি চাচ্ছি হিজিবিজি যাতে না হোক। আমি কি করতেছি, এই রশ্মিগুলো মুছে ফেলতেছি। তোমরা আলাদা চিত্র আঁকো, আরো ভালো হয়। এইটাই আরেকবার আঁকবা, কিন্তু এই রশ্মিগুলো মুছে দাও, হিজিবিজি যাতে না হয়, তার জন্য আমি এই কাজটা করতেছি। আমি তো বোর্ডে মুছতে পারতেছি, তোমরা তো আর মুছার সুযোগ পাবে না, তোমরা লিখ আঁকবা, আবার আঁকবা। ঠিক আছে, এই এতটুকু দিয়ে আরেকবার আমি শুরু করতেছি। তখন যেটা মুছে ফেললাম সেটা হচ্ছে কি, যে আমাদের কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি যায় সেটা। ওকে, এই মাঝখানেটা তাকতেই পারে, কেন্দ্রটা তাকতেই পারে, ওই পাশেগুলো মুছে ফেলতাম আর কি। এখন আমরা দেখব যদি আমি অ্যাঙ্গেল করে যদি পাঠাই, তখন কি হয়। তো সাপোজ আমি কোনো একটা অ্যাঙ্গেল করে পাঠাইলাম, তখন তো এটা এখানে এসে মিলবে না। আমরা যখন প্রধান অক্ষের সমান্তরাল করে পাঠাবো তখন এখানে এসে মিলবে, মানে এইভাবে পাঠাইলে এখানে এসে মিলবে। কিন্তু তুমি যদি একটু বাঁকা তেরা করে পাঠাও, তখন আর সেটা এখানে এসে মিলবে না। ঠিক আছে, এখন ধরা যাক আমি এমন একটা রশ্মিকে এমন ভাবে বাঁকা করে পাঠালাম, সেটা আবার এইটার সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। এই যে আমাদের তো বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। আমি নাম দিই, যদি আমি ইসাক স্যারের অনুযায়ী নাম দিই সবচেয়ে সুন্দর হয়। ঠিক আছে, আমি বিন্দুগুলোর নাম দিচ্ছি, আচ্ছা, এটা জয়েন করে দিই, এটা তাহলে ভালো হয়। বিন্দুগুলোর নাম দিচ্ছি, এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু। ওকে, তারপরে এটা হচ্ছে আমার ও বিন্দু। এখন আমরা যে অ্যাঙ্গেল করে মারবো, অ্যাঙ্গেল করে রশ্মিটাকে আমরা নিক্ষেপ করব, সেটা ধরা যাক এই যে এইরকম অ্যাঙ্গেল। দেখো আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছি, এই অ্যাঙ্গেলটা যে ক্রিয়েট করলাম, এখানটাতে এসে রশ্মিটা বেঁকে যাবে। আমরা জানি আলোক রশ্মি সমূহ লেন্সের ক্ষেত্রে অবশ্যই বেঁকে যায়, মাঝখানেটা ব্যতীত বাকি সকল ক্ষেত্রে বেঁকে যায়।
আমার মেইন পয়েন্ট হলো আমি এটা দেখো সোজা এমনে মারি নাই, এমনে যদি রশ্মিটা আমরা নিক্ষেপ করতাম তাহলে এটা এখানে এসে মিলতো, যেহেতু আমি এটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করছি সো এটা বেঁকে যাবে। আচ্ছা ভালো কথা, এটা বাঁকলো। এখন এটা যে বাঁকছে ওইখানে যে বিন্দুতে মিলিত হয়েছে আমি এটা নাম দিলাম পি। ওকে, আচ্ছা সেম ভাবে এখানেও মনে করো একটা রশ্মি মারলাম, এটাও কি হলো বেঁকে গেল। তো বেঁকে গেলে কোথায় মিলিত হলো? এইটার সাথে মিলিত হলো, পি এর সাথে মিলিত হলো। এখন আমরা বের করবোটা কি? আমরা বের করব হচ্ছে যত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নিক্ষেপ করছি সেই অ্যাঙ্গেলটা আমরা নির্ণয় করব। খেয়াল করে দেখো এইটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছি। এখন ডিগ্রি বা অ্যাঙ্গেল এটা তো কিছু সাপেক্ষে হয়। এখন কার সাপেক্ষে হবে? খুব সিম্পল, এই যে একটা রশ্মি আঁকবা, তুমি দেখবে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাইকা গেছিল, তাই না? আমি যদি এই বরাবর রশ্মি আঁকি তাহলে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকছে? এই থিটা, এটা এই যে দেখো এটা হচ্ছে আমার নরমাল হরাইজন্টাল লাইন, আর এটা হচ্ছে আমি অ্যাঙ্গেল করে মারছি, যে অ্যাঙ্গেল করে মারছি এইটাই হচ্ছে আমাদের সেই থিটাটা। এখন আমি যদি এইখান থেকে একটা লম্ব টানি, এই যে এই বিন্দু থেকে যদি আমি এই রশ্মিটার উপর একটা লম্ব টানি তখন কি হয়? মনে করো আমি একটা লম্ব টানলাম, মানে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। তখন তোমাকে যদি কোশ্চেন করি যে এইগুলোর মধ্যে কোনটা থিটা হবে, আমি এখন তোমাদেরকে প্রুফ করে দেখাবো। এই প্রুফটা তোমাদের বইয়ে নাই, মানে এইটা যে থিটা, কেমনে থিটা সেটা আমি এখন দেখাবো জ্যামিতিকের আলোকে। তো যদি আমি ত্রিভুজের নাম দেই, এটার নাম দিলাম সাপোজ, যদি বইগুলোর নাম দেয়, হ্যাঁ দিছে কিউ টি, বইটার নাম দিছে কিউ, এটার নাম দিছে টি। ওকে, আর এখানে যে বিন্দু মিলিত হয়েছে সেটার নাম দিছে সি, এই বিন্দুর নাম দিছে সি। আমি এখন তোমাদেরকে বাচ্চাদের মতো করে ত্রিভুজ দিয়ে প্রুফ করে দেখাবো এইটা যদি থিটা হয় এইটাও থিটা হবে। কিভাবে হবে সেটা দেখাবো। তো ত্রিভুজ কিউ বিটি, এটার মধ্যে আগে আমরা দেখি ত্রিভুজ কিউ বিটি। এই ত্রিভুজের মধ্যে খেয়াল করে দেখো কিউ বিটি, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার মধ্যে আমাদের এইটার ভ্যালু কত? থিটা না? তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাঙ্গেল অফ কিউ বিটি ইজ ইকুয়াল টু কত? থিটা। এটার মান কত? থিটা গেল। তারপর এই ত্রিভুজটার মধ্যে চিন্তা করো এ বি, এখানে আমি যদি পিছন যদি বর্ধিত করি তাহলে আমি আরেকটা নাম দিতে পারি ই। এটাও তো একটা ত্রিভুজ, এই দেখো এ বি ই, এটাও একটা ত্রিভুজ। তাহলে আমি ত্রিভুজ এ বি ই এর মধ্যে নির্ণয় করি এ বি ই। এই ত্রিভুজের মধ্যে আমার লম্ব কোনটা? এইটা, ঠিক আছে? এখন এই জিনিসটাকে আমি এখন জুম করে আরেকবার আঁকবো, ঠিক আছে? এই যখন জুম করে আঁকতেছি তোমাদের সুবিধার জন্য জুম করে আঁকতেছি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে আমাদের ই বিন্দু। তোমরা আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। নিচের দিকে একটু মিস হয়ে গেল। ওকে, এখন ক্লিয়ার, রাইট? হ্যাঁ, আমি এই যে এই ত্রিভুজটাকে জুম করে আবার আঁকতেছি। এইটা হচ্ছে আমার এতটুকু, বেশি বড় হয়ে ফেলছি। হ্যাঁ, এই এতটুকুকে আমি একটু বড় করে আঁকতেছি এ বি ই। তো এখানের মধ্যে একটা রশ্মি চলে গেছিল, এইভাবে একটা রশ্মি চলে গেছিল, তাই না? এটা হচ্ছে এই রশ্মিটা। হ্যাঁ, আচ্ছা, তো এইটা আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা যদি নাম দিই সি, তাহলে আমরা এই ত্রিভুজটার মধ্যে আমরা কি লিখতে পারি? এ বি সি, অ্যাঙ্গেল অফ এ বি সি প্লাস, মানে এই অ্যাঙ্গেলটা আমি আঁকছি, অ্যাঙ্গেল অফ সি বি ই, এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা লিখছি, আবার এই অ্যাঙ্গেলটা এখন লিখবো, অ্যাঙ্গেল অফ সি বি ই সমান সমান কত? 90 ডিগ্রি না? এটা তো 90 ডিগ্রি নাকি? এটা তো 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা প্লাস এই অ্যাঙ্গেলটা সমান সমান 90 ডিগ্রি। এখন এ বি সি, এই এ অ্যাঙ্গেলটা এটা তো আমরা জানি না, ওকে? এটা আমরা জানি না, কিন্তু সিবিই কিন্তু আমরা জানি, সিবিইটা কিন্তু আমরা ঠিকই জানি। তাহলে এটাকে আমরা যদি লিখি অ্যাঙ্গেল অফ সিবিই সমান সমান কত হবে? 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা যেটা জানি সেটা বসাই দিই আগে, অ্যাঙ্গেল অফ এবিসি প্লাস সিবিই কোনটা ছিল খেয়াল করে দেখো তো, সিবিই যে কথা আর কিউ বিটি একই কথা না? তাহলে এটা তো থিটাই হবে, এই যে অ্যাঙ্গেল অফ সিবিই। আবার দেখো আমি আবার বুঝাই, সিবিই এই অ্যাঙ্গেলটাই তো এই অ্যাঙ্গেলটা নাকি? খালি একটু বড় করে ইয়া করো, রশ্মি বর্ধিত করো, তাহলে তুই বুঝবা। তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি? থিটা নাম দিতে পারি না? আমাদের সিবি অ্যাঙ্গেল নাম হচ্ছে থিটা, তাহলে আমি এখানে লিখতে পারি থিটা সমান সমান 90 ডিগ্রি, বা
অ্যাঙ্গেল অফ এ বি সি সমান সমান কত 90 মাইনাস থিটা। আমি প্রমাণ করে ফেললাম আমাদের এই অ্যাঙ্গেলটা, এটা আমাদের থিটা, আমি প্রমাণ করে ফেললাম এটা হচ্ছে 90 মাইনাস থিটা। এইভাবে না লিখলেও তুমি পারতা, এটা যদি থিটা হয় এটা তো 90 মাইনাস থিটাই তো হবে নাকি। আচ্ছা এটা এখন 90 মাইনাস থিটা। এখন খেয়াল করে দেখো এইটা আবার 90 ডিগ্রি, এইটা আবার 90 ডিগ্রি। এখন আমি তোমাকে এইটা বের করে দেখাবো, এটাকে মনে মনে x ধরলাম, এমনি x ধরলাম, এটা বের করে দেখাবো। এটা তো অবশ্যই থিটা হবে, এটা অবশ্যই থিটা হবে। আমি কেমনে বুঝছি খেয়াল করে দেখো, একটা ত্রিভুজের এটা এখন এটার এখন কোনো কাজ নেই, তো এটা এখন একটা ত্রিভুজ, এই ত্রিভুজে এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা এভাবে লিখতে পারি ত্রিভুজ ABC এ 3 কোণের সমষ্টি মানে কত x প্লাস, এটা তো আমরা জানি, এটা আমরা x মানে আমি মানটা বের করব আর কি। আমি কত হবে 90 মাইনাস থিটা প্লাস 90 সমান সমান কত ডিগ্রি 180 ডিগ্রি না, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা x এই 90 90 যোগ করলে 180, ওই পাশে 180 কাটাকাটি চলে যাবে, তাহলে x মাইনাস থিটা ইকুয়াল 0 বা x এর মান কত আসলে থিটা আসলে। সো আমি তোমাদের প্রমাণ করে দেখালাম এটা আসলে থিটা। এটা যদি থিটা হয় এইটাই তো থিটা, এই ছিল আমার প্রমাণটা। তাহলে আমি তোমাদেরকে ইসাক স্যারের পুরো বইয়ের প্রমাণ এবং চিত্রটা বুঝিয়ে দিলাম যে এইটাই আমাদের সেই থিটাটা, এটা আমাদের থিটা আর এটা আমাদের থিটা। তোমরা আমাকে কমেন্টে বলো প্রমাণটা বুঝছো কিনা, যদি না বুঝো তাও কোনো সমস্যা নেই, প্রমাণ পরীক্ষা আসে না। কিন্তু এই চ্যাপ্টারটা আমি তোমাদের এমনভাবে ডিপলি বোঝানোর চেষ্টা করতেছি যাতে প্রমাণটা তোমরা বুঝে ফেলো, এটা পরীক্ষা আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। এতক্ষণ যা বুঝালাম কিছুই পরীক্ষা আসবে না, যা সূত্রটা বোঝার জন্য আমি এটা বুঝাইছি। কমেন্টে বলো বুঝছো কিনা। কমেন্টে বলে ফেলো বুঝছো কিনা। আচ্ছা গুড, তোমরা যারা ক্লাসে আছো তোমরা সবাই বুঝে ফেলছো দেখলাম কমেন্টে। সো আমি এখন সামনে যেতে পারি, তো চিত্রটা থাকুক আর এই পার্টটুকু আমি মুছে ফেলি। তো খেয়াল করে দেখো এইটা যেহেতু ব্যতিচারের সাথে কিছুটা হলেও মিল আছে, হ্যাঁ, যে মেইন পার্থক্যটা হলো ব্যতিচারে দুইটা ছিদ্র ছিল, দ্বিচির পরীক্ষায় দুইটা ছিদ্র ছিল, এখানে একটা ছিদ্র, কিন্তু ক্যারেক্টারিস্টিকগুলো সেম। কিরকম টাইপের সেম, যে ওইখানেও উজ্জ্বল অনুজ্জ্বল ছিল, এইখানে উজ্জ্বল অনুজ্জ্বল থাকবে, কিন্তু সূত্রের দিক দিয়ে তারা সেম না। ওইখানের উজ্জ্বলের সূত্র আর এইখানের উজ্জ্বলের সূত্রটা উল্টা, ওইখানে উজ্জ্বলের সূত্র এইখানে উজ্জ্বলের সূত্র উল্টা। কেন উল্টা সেটা আসলে ওই ছিদ্রের সংখ্যার জন্য। আগে তো উপরিপাতন হয়ে যেত, দুইটা যোগ হয়ে যেত, দুইটা যোগ হওয়ার ফলে তারা এমনভাবে এইখানে উপরিপাতিত হতো যে যোগ না হলে তারা উল্টাভাবে উপরিপাতিত হয়। অর্থাৎ আগে আমরা শিখছিলাম ব্যতিচারের ক্ষেত্রে, আমি মিলামিলা পড়াই, আচ্ছা চিত্র এখন লাগবে না, যাও চিত্র এখন লাগবে না। ব্যতিচারের ক্ষেত্রে আমরা মিলামিলা এখন পড়াবো, ঠিক আছে। ব্যতিচারে কি করছিলাম, যে উজ্জ্বল ডোরা, উজ্জ্বলের ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি ছিল, ওই যে λ/2 এর কি গণিতক, জোড় গণিতক ছিল, মনে করে দেখো। আর অন্ধকারের জন্য ছিল কি λ/2 এর বেজোড় গণিতক। ওকে, এটা ছিল আমাদের ব্যতিচারের ক্ষেত্রে বা দ্বিচির পরীক্ষা বলতে পারো। এখন যদি আমরা সেটা অপবর্তনের দিকে যাই, অপবর্তনের ক্ষেত্রে কি হবে, এই উজ্জ্বলের জন্য সূত্রটা হবে উল্টাটা। আমার কথা ক্লিয়ার? মানে তোমার ব্যতিচারে ছিল জোড় আর অপবর্তনের ক্ষেত্রে সেটা হয়ে যাবে বিজোড়। মনে থাকবে, এভাবে মনে রাখবা, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল হইলে জোড় আর অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল হইলে বিজোড়, এটা সব মনে রাখবা, তাহলেই শেষ। তাহলে কি হবে 2n + 1 * λ/2, আর এটার ক্ষেত্রে কি হবে 2n * λ/2। আশা করি কেউ কোনো কনফিউজড হবে না, বইও পড়া লাগবে না, আমি এমনভাবে পড়াচ্ছি বইও পড়া দরকার নাই, ডাইরেক্ট অঙ্কে চলে যেতে পারবা।
বইয়ের কোনো ব্যাখ্যা করা দরকার নাই, আমার ক্লাস শেষ করেই সাথে সাথে তোমরা টেস্ট পেপার অথবা জয়কলি, হ্যাঁ, অথবা ইসাক স্যার বা সাধারণত স্যারের বইয়ের প্র্যাকটিস শুরু করে দিবা, কোনো মেইনবুক করার দরকার নেই, আমি এই চ্যাপ্টার এমনভাবে পড়াইতেছি। তাহলে উজ্জ্বল বললে অপবর্তনের ক্ষেত্রে বেজোড় লিখবা λ/2 এর, আর অন্ধকার বললে λ/2 এর জোড়টা লিখবা। সো আমার বেসিক বোঝানো শেষ, তারপর আমি পরবর্তী টপিকে চলে যাবো আর কি, অঙ্কের জন্য আর কি। তো এই যে আমি বললাম যে এটা সমান বা এটা জন্য এটা আসলে কিসের সমান, এটা a sin θ সমান। আমি যে এই পাশটুকু লিখলাম এটা কিসের সমান, a sin θ। মানে যদি উজ্জ্বল বলে দেয়, আমরা এখন অপবর্তন করতেছি, ব্যতিচার শেষ, ব্যতিচার নিয়ে আর কথা বলবো না। উজ্জ্বলের ক্ষেত্রে আমাদের সূত্র কি হবে, উজ্জ্বলের ক্ষেত্রে মাত্র বললাম বেজোড় হয়, তাই 2n + 1 * λ/2, হ্যাঁ। তো এটা কিসের সমান হবে, a sin θ সমান হবে, a sin θ, ঠিক আছে, এটা সব মনে রাখবা। আচ্ছা, আর যদি অন্ধকার হয়, যদি অন্ধকার হয় a sin θ কার সমান হবে, a sin θ সমান হবে গিয়ে অন্ধকারের ক্ষেত্রে আমরা যদি জোড় হয় তাহলে কি হবে 2n * λ/2, এটা যে কথা। আর a sin θ সমান n λ, এটা একই কথা, এইটা একই কথা, তাই না, 2 2 কাটাকাটি করলে একই হয়। সো তোমাদের এইটাই লাগবে। আমি সবসময় যে সূত্রটা বক্স করি ওইটা বুঝবা যে ভাইয়া সামনে যে অঙ্ক করাবে ওইটাতে লাগবে। সো আমি যে দুইটা সূত্র এখন বক্স করতেছি মুখস্থ করে ফেলো, এখনই মুখস্থ করে ফেলো। উজ্জ্বল হলে a sin θ সমান 2n + 1 * λ/2 অথবা λ/2 এর বেজোড় গুণিতক, আর অন্ধকার হইলে হ্যাঁ λ/2 এর জোড় গুণিতক। কিসের সমান, a sin θ সমান। বলতে পারো ভাই a মানে কি, θ মানে কি, আমি চিত্রে বুঝাই ফেলছি, একটু আগে না বুঝালাম θ মানে কি, এত কাহিনী করলাম কেন, তোমাদের থিটাটা বোঝার জন্য। হ্যাঁ, থিটাটা বুঝাই ফেলছি। আর a কোনটা, a হইতাছে আমাদের চিরের যে প্রস্থটা সেটা। আরেকটা কথা, ইসাক স্যারের বইয়ে একটা বাজে কাজ করছে, সেটা হলো উনি ব্যতিচার এর অঙ্ক বা ব্যতিচার যে টপিকটা ছিল এরপরে যে অঙ্কগুলো দিছে ওইখানে অপবর্তনের অঙ্ক ঢুকাই দিছে। মানে ব্যাপারটা হলো এরকম, একটা ব্যতিচারের অঙ্ক, একটা অপবর্তনের অঙ্ক, একটা ব্যতিচারের অঙ্ক, একটা অপবর্তনের অঙ্ক, অথচ অপবর্তন টপিকটা আরো পরে। দ্যাটস ওয়াই তোমরা অনেকে মনে হয় বুঝতেছিলা না ভাইয়া এই অঙ্ক কিভাবে করব, এই অঙ্ক কিভাবে করব, তখন তো আমি অপবর্তন পড়াই নেই, আমি তো লাস্ট ক্লাস তো অপবর্তন পড়াই নেই। এর জন্য তোমরা অনেকে বুঝতেছিলা না যে এইগুলো কিসের অঙ্ক। থিটার কোনো অঙ্ক ব্যতিচারে নাই, থিটার কোনো অঙ্ক ব্যতিচারে ছিল না। আমরা যে ব্যতিচার পড়লাম কোনো থিটা ছিল, থিটা ছিল না। হ্যাঁ, যেটা ছিল কৌণিক, হ্যাঁ কৌণিক সরণ একটা ছিল, কৌণিক সরণ ওটা আলাদা জিনিস আর এটা আলাদা জিনিস, ঠিক আছে। কৌণিক সরণ ছিল, ওটা তো পড়াইছি, বাট আমি বলতেছি কৌণিক সরণ আবার বের করছিলাম তো অন্যভাবে আর কি। আর এইটা তো হলো চিত্তের থিটা। আমরা যে লাস্ট ক্লাস আমরা যে ব্যতিচার পড়ছি চিত্তে কিন্তু কোনো থিটা ছিল না, বাট অপবর্তনে ওই লেন্স থাকে, তো লেন্স তো বাঁকায় ফেলে, আলোকরশ্মি বাঁকায় ফেলার কারণে একটা থিটা ছিল, আর ব্যতিচারে কোনো লেন্স ছিল না, ঠিক আছে। আমার সূত্রটা সব বোঝানো শেষ, আমি এখন ডিরেক্টলি প্রবলেম সলভিংয়ে চলে যাব। আগে ইসাক স্যারের বই থেকে প্রবলেম সলভ করাবো। প্রথম যেটা সলভ করাবো এটা হচ্ছে উদাহরণ 7.5।
এটা হচ্ছে আমাদের প্রশ্ন যে একটি ফ্রনহোফার শ্রেণী একক চিরের দরুন অপবর্তন পরীক্ষা 5600 অ্যাংস্ট্রম। সো আমাদের এখানে যে ভ্যালুটা দিয়ে দিছে ল্যামডার মান, এটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। তরঙ্গদৈর্ঘ্য আরো ব্যবহার করা হলো। প্রথম ক্রম বলছে, তো প্রথম ক্রমের ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের n এর মান হচ্ছে 1, ঠিক আছে। তোমরা আশা করি সব দেখতে পারতেছো। প্রথম ক্রম মানে হচ্ছে n এর মান 1। অন্ধকার পট্টি বলে দিচ্ছে অপবর্তন কোণটা বের করতে বলছে, তো অপবর্তন কোণ মানে আমরা থিটা বের করব। আর চিরের বিস্তার আর প্রস্থ একই কথা, মনে রাখো বিস্তার আর প্রস্থ একই কথা। তো এটা আমাদের a এর মান, a এর মানটা হচ্ছে 0.22 মিলিমিটার, তো আমি এটা মিটার নিয়ে নিলাম। তো আমাকে থিটা বের করতে হবে। তো আমরা জানি যেহেতু অন্ধকার বলছে, অন্ধকারের ক্ষেত্রে সূত্র কি a sin θ সমান λ/2 এর জোড় গুণিত। আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকতেছি আর কি, হ্যাঁ অঙ্ক করি। তোমরা একটু কমেন্টে একটু দ্রুত বলে ফেলো, বুঝছো কিনা? কমেন্টে একটু দ্রুত বলে ফেলো, বুঝতে পারছো কিনা? এটা যদি বুঝো তাহলে আমি এই ঢাকা ইউনিভার্সিটি কিছু প্রবলেম সলভ করাবো, মানে অপবর্তনের সব টাইপের অঙ্কগুলো হচ্ছে এরকম আর কি, কোনো প্যাচ নেই আর। আসসালামু আলাইকুম। আমি কিছু টাকা টাকা পাঠিয়েছি, আচ্ছা আমি তোমাদের কমেন্ট যদি একটু দেখি, কে কে বুঝতে পারছো বললো? আচ্ছা আচ্ছা তোমরা সবাই বলতেছো নাকি বুঝতে পারছো? গুড। আমি এখন জয়গলি থেকে কিছু প্রবলেম সলভ করাবো। ঢাকা ইউনিভার্সিটিতে অপবর্তন থেকে একটু বেশি আসে, আমি তোমাদেরকে দেখাবো একটা সূত্র থেকে বারবার বেশি আসে। তার আগে দিয়ে ছোট্ট একটু থিওরি পড়ানো বাকি, অপবর্তন গ্রেডিংটা পড়ানো বাকি। আমি এখন তোমাদের অপবর্তন গ্রেডিং পড়াবো, পড়ায় ঢাকা ইউনিভার্সিটি প্রবলেম সলভে চলে যাবো। তো আমাদের এখন টপিকের নাম কি? অপবর্তন গ্রেডিং। তো এই গ্রেডিং নিয়ে হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করছি। আমি যখন তোমাদেরকে বলছিলাম যে অপটিক্স উপর একটা কোর্স ছিল আমাদের ভার্সিটি ফার্স্ট ইয়ারে, কোর্সের নাম হচ্ছে অপটিক্স। তখন আমরা ল্যাবে গেছিলাম। ল্যাবে তোমরা ভাবতে পারো ট্রিপলের পোলাপাইনটা আলো নিয়ে কি কাজ করে, আসলে আছে, কাজ আছে।
সেটা হচ্ছে অপটিক্সে যখন আমরা ল্যাবে গেছিলাম তখন আমি নিজের হাতে এই গ্রেটিং আমি ধরছিলাম। গ্রেটিংটা আসলে কি একটা জাস্ট হীরার মতো, দেখতে হীরার মতো, আসলে তো হীরা না, কাঁচের তৈরি আর কি। ওইখানে অনেকগুলো চিকন খাঁচকাটা দাগ থাকে, যে দাগগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। তুমি যখন হাত দিয়ে ধরবা খসখসে মনে হবে। আমরা কি করছি, ওয়ান কাইন্ড অফ অনুবীক্ষণ যন্ত্রের মতো আমরা ওইগুলার মধ্যে রাখছি, রাইখ আমি খাঁচকাটা দাগগুলো দেখতে পাইছি আর কি। এখন কিরকম ছোট তুমি চিন্তা করতে পারবে না। তোমার এই আমাদের আঙ্গুলের ফিঙ্গার টিপটা দেখো, ভালো মতো করে জুম করে দেখো, খাঁচকাটা মানে এরকম দাগগুলো আমাদের আঙ্গুলের এরকম না, এগুলার চেয়ে অনেক সূক্ষ্ম। এগুলা দেখাই যায় না, খালি চোখে দেখা যায় না, আমাদেরকে অনুবীক্ষণ যন্ত্র টাইপের যন্ত্র দিয়ে আমাদের দেখতে হয়। ওইটা হইতেছে কি গ্রেটিং। এখন গ্রেটিংটা আসলে কি একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে নির্দিষ্ট সংখ্যক দাগ কাটা থাকে। আমি আবারও বলি, মনে করো এটা একটা কাঁচ, এই কাঁচে অনেকগুলো এরকম খাঁচকাটা দাগ আছে, ঠিক আছে? তো যতগুলা দাগ থাকে 1 মিটারে যতগুলা দাগ থাকে সেটাই তার গ্রেটিং সংখ্যা। সেটা তার কি সংখ্যা? গ্রেটিং সংখ্যা। তো মনে করো যতগুলা দাগ থাকে সেটাকে গ্রেটিং সংখ্যা বলা হয়। গ্রেটিং সংখ্যাকে আমরা আসলে n দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? যদি বইলা দেয় 1 মিটারে 4200টি দাগ, তাহলে বুঝবা কি n এর মান 4200, ঠিক আছে? এরকম টাইপের আর কি, এইভাবে তোমরা করবা। তো আমরা অঙ্ক করবো, অঙ্ক করলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এখন কথা হলো ভাইয়া তার সূত্রে কি চেঞ্জ হবে? সূত্রে অবশ্যই একটা চেঞ্জ এসে পড়বে। আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করতাম কোনো দাগ ছিল না, সব ছিল ফুটা বা স্লিট। এখন আমি এটাকে জুম করব, মাঝখানে ফুটা, দেখো এটা হচ্ছে দাগ, এটা হচ্ছে মাঝখানে দুটো ফুটা। তাহলে আমি এখন জুম করে আঁকি, এই যে মনে করো আমি জুম করলাম, হ্যাঁ, এই যে এইখান থেকে এতটুকু এই যে কালো, এটা মনে করো কালো, এটা কিন্তু ওই যে ওইটা না, এই যে একটু এরকম করে গেল, এই যে এখানে ফুটা এমনি গেল, গিয়ে এখানে যেটা পাই এখানে একটা কালো অন্ধকার, এইটা না, আমি এইটা আঁকতেছি না, আমি কি আঁকতেছি সেটাকে বুঝাই। একটু আগে যেটা পড়ছি সেটা হলো অপবর্তন ফুটা কয়টা ছিল? একটা। আর অপবর্তন গ্রেটিং এ ফুটা কয়টা? হাজার, ঠিক আছে? মনে থাকবে হাজার ফুটা। মানে ব্যতিচারে ছিল এবার মনে রাখবা, ব্যতিচারে 2টা ফুটা, অপবর্তন একটু আগে যেটা শিখছি সেখানে একটা ফুটা। আর যদি অনেকগুলো ফুটা থাকে, হাজার গুলো যদি একসাথে থাকে, হ্যাঁ, এই দেখো মাঝখানে ফুটা, তারপর ফুটা নাই এরকম টাইপের। তো যেখানে ফুটা নাই সেখানে আমাদের দাগগুলো থাকে। এই যে এখানে একটা দাগ, এটা পুরোটা হলো একটা দাগ, এখানে এই পুরোটা হলো একটা দাগ। তাহলে দাগ ফুটা এভাবে আঁকাবে। তোমরা ভাববো না আমি এখানে কালো সাদা দিয়ে আঁকাবো, তোমরা ভাববো না উজ্জ্বল না, অপবর্তন গ্রেডিং এ এইটা আমি আঁকতাছি না, আমি যেটা আঁকতাছি সেটা এইখানে। আগে আমাদের ব্যতিচারে ছিল 2টা ফুটা, এই যে ফুটা ছিল, আর মাঝখানে এতটুকু তো কিছু ছিল না। বাট এখন আমরা যেটা বুঝাবো সেটা আসলে কি ফুটা বা চির, এবং মাঝখানে যেটা সেটা হলো গিয়া দাগ থাকবে আমাদের। সো আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি। তাহলে আমি শুরু করি। আমরা এই যে এখান থেকে এখান পর্যন্ত, মনে করো এখান থেকে এতটুকু কালো যেটা এটা হচ্ছে আমাদের কি চির, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চির, ওকে? আচ্ছা, তারপর মনে করো এই এতটুকু দিলাম যে এখানে আমাদের দাগ, এটা আমাদের কি দাগ, বা এটাকে কি বলে বইয়ের ভাষায় কি বলবো আমি, বইয়ের ভাষায় রেখা, বইয়ের ভাষায় এটা রেখা বলতেছে, রেখা। এখন এই রেখাটা কিন্তু খুব চিকন হয়, হ্যাঁ, খুবই চিকন হয়। এইখানে বইয়ের ভাষায় কি বলা যেতে পারে? আচ্ছা, রেখা যেটা সেটাকে আমরা বি ধরবো, আর চিরেরটাকে আমরা এ ধরবো। চিরের যে প্রস্থ সেটাকে আমরা ছোট হাতের এ আগে ধরছিলাম, মনে আছে? একটু আগে আমরা শিখছিলাম a sin θ সমান n ল্যামডা, যেখানে a ছিল চিরের প্রস্থ, a ছিল কি চিরের প্রস্থ ছিল আমাদের, ওকে? এখনো চিরের প্রস্থটা এই থাকবে, শুধু এখানে নতুন একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো রেখাটাকে হচ্ছে b, রেখার প্রস্থটাকে আমরা কি ধরবো? b, ওকে? তাইলে চির রেখা, তারপরে আবারও চির, তারপরে রেখা, এরকম করে চলবে আর কি। আমার কথা ক্লিয়ার? চির রেখা, তারপরে আবারও চির,
রেখা, চির রেখা, চির রেখা। আমি আর একটাছি না, সো তোমাদের মনে হয় ক্লিয়ারলি বুঝাইতে পারছি যে চিরের যে প্রস্থ এটাকে আমরা এ নাম দিছিলাম, এইখানেও এটা এ নামই থাকবে, শুধু এক্সট্রা একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো রেখা। তাইলে আমাদের কি হবে, এতটুকু তাহলে কত হবে, a প্লাস b হয়ে যাবে, চিরের প্রস্থ হলো গিয়ে b। তাহলে আমরা কি বলতে পারি, আমরা দুটো যোগ করে ফেললাম a প্লাস b, এটাকে আমরা নতুন একটা নাম দিলাম d। ঠিক আছে, ওকে। সো আশা করি তোমরা এতটুকু বুঝে ফেলছো। এখন আমরা যদি সূত্রে এটা বসাই, সূত্রে যদি এটা বসাই তাহলে কিরকম হবে। তো এখানে যে আমরা ভ্যালুটা পাইলাম, এটা আসলে কি পাইলাম, এখানে হলো a প্লাস b কি দৈর্ঘ্য বুঝাইলো নাকি সংখ্যা বুঝাইলো, একটু বোঝার চেষ্টা করো। আমরা এটা লিখতে পারি যে সাপোজ n ইকুয়াল টু 1/d, এটার মিনিংটা কি, এটার মিনিংটা হচ্ছে, দেখো আমি ঐকিক নিয়ম দিয়ে তোমাদের বুঝাই, ঐকিক নিয়ম দিয়ে তোমাদের এখন বুঝাবো। খেয়াল করে দেখো, কোনো কিছু ভাগ আকারে কখন চলে যায়, মনে করো তোমার কাছে 5টা লিচু আছে, প্রতিটি লিচুর দাম 1 টাকা, তাহলে একটা লিচুর দাম কত, 1/5। ব্যাপারটা হচ্ছে এরকম যে 5টি লিচুর দাম 1 টাকা, ওকে। তাহলে আমরা কি বলতে পারি, একটি লিচুর দাম কত, 1/5 টাকা, এরকম না। আচ্ছা, এখন এখানে আসো, এখানে আমরা কি বলতে পারতেছিলাম যে a প্লাস b এটা আসলে কয়টা অংশ, এক, মানে এটা কি একটা না, এটা পরিপূর্ণ একটা কমপ্লিট করছে না, এরকম চির রেখা মিললা একটা জিনিস, আবার চির রেখা মিললা একটা জিনিস, আবার চির রেখা মিললা একটা জিনিস, এরকম করে। হ্যাঁ, তাহলে একের জন্য কত হবে, 1/a প্লাস b, এইটাই হচ্ছে আমাদের গ্রেটিং সংখ্যা, এইটাই হচ্ছে আমাদের গ্রেটিং সংখ্যা বা n। তাহলে তোমরা লিখে রাখো গ্রেটিং সংখ্যা n, এটা সূত্র হচ্ছে এইটা, এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। এটা একটা সূত্র, আর ওইখানে a ছিল, এর জায়গায় খালি a প্লাস b বসে ফেলবা, কারণ আমাদের এখন তো জিনিস তো একটা বাইরে গেল, b অ্যাড হয়ে গেল না, a এর সাথে তো b অ্যাড হয়ে গেল। তাহলে আমাদের সূত্রটা কি হবে, a প্লাস b sin থিটা, আগে ছিল a sin থিটা সমান n ল্যামডা, এখন কি হবে a প্লাস b sin থিটা সমান n ল্যামডা। তো এখান থেকে আমরা a প্লাস b এর মানটা বসাই দিই, a প্লাস b কে যদি তুমি এই পাশে আনো আর এটা যদি এই পাশে আনো, তাহলে তো 1/n হইতেছে না, তাহলে a প্লাস b এর মান কত, 1/n, তাহলে 1/n sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা একটা সূত্র, এখানে বক্স করতেছি না, কারণ আমার যেটা লাগবে সেটা আমি লিখব। তাহলে sin থিটা সমান কি হবে, n ল্যামডা। ঠিক আছে, এই সূত্রটা তোমরা মুখস্থ রাখতে পারো, sin থিটা সমান n ল্যামডা। ঠিক আছে, সো আমি তাহলে আজকে তোমাদের কয়টা সূত্র শিখাইলাম, একটা, দুইটা, তিনটা, তারপর এটা ছিল অন্ধকারের জন্য, উজ্জ্বলের জন্য যেটা। তোমরা এখন কমেন্টে বলো বুঝছো কি, এটাই হচ্ছে অপবর্তন গ্রেডিং। অপবর্তন গ্রেডিং এর অঙ্ক হচ্ছে এইটাই সূত্র, অপবর্তন গ্রেডিং। তোমরা কমেন্টে ফটাফট বলে ফেলো সূত্রগুলো বুঝছো কিনা। তোমরা একটু বলে ফেলো বুঝছো কিনা। আচ্ছা, দিশা ফারি ভালো একটা প্রশ্ন করছে, ভাইয়া কোশ্চেনে কি a প্লাস b দেওয়া থাকবে কিনা। হ্যাঁ, কোশ্চেনে a প্লাস b দেওয়া থাকবে, কোশ্চেনে a প্লাস b দেওয়া থাকতে পারে, আবার n ও দেওয়া থাকতে পারে, দুইটাই যে কোনোটাই দেওয়া থাকতে পারে। ওকে, আমরা চলো এখন ইসাক স্যারের বইয়ের একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমি 1 নম্বর অঙ্ক করেছি একটু আগে, এখন 2 নম্বর অঙ্কটা করাবো। ইসাক স্যারের বইয়ের এখন 2 নম্বর অঙ্কটা আমরা করব।
আচ্ছা এটার সাথে হুবহু মিলওয়ালা একটা কড়াই ডিউতে আসছে, পুরো এটার সাথে মিল একটা আছে ডিউতে আসছে, এই করি তাহলে তো আমার দুইবার কোনো লাগতেছে না। আচ্ছা দাঁড়া আমি ডিউটা একবারই বের করে ফেলি, হ্যাঁ তাহলে আমার টাইমটা বেঁচে যাবে আর কি। সেম টাইপের অঙ্ক তো শুধু মানটা চেঞ্জ করা। এখানে আসছিল এইরকম একটা অঙ্ক আসছিল ডিউতে। হ্যাঁ পাইছি, এটা ডিউ না রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। আর ডিউটা করাবো পরে করাবো, রাজশাহী ইউনিভার্সিটি 11-12-তে আসছে। আমি যে অঙ্কটা করাইতে নিয়েছিলাম ইসাক স্যারের বই থেকে হুবহু ওইটার মতোই, এই জন্য আমি ওই জয়পুরিটা থেকে আমি লিখতেছি। প্রশ্ন হলো একটি গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 6000টি, এই প্রতি সেন্টিমিটারে 6000টি দাগ আছে। প্রশ্ন হলো কোন একটি এক রঙের সমতল আলো, আচ্ছা এই অঙ্কটাই মানে হুবহু এই অঙ্কটাই আর কি স্যারের বইয়ের, সমতল আলো গ্রেটিং তলে আপতিত হলে দ্বিতীয় ক্রমের, আচ্ছা স্যারটা কি দ্বিতীয় ক্রমে লিখছে? হ্যাঁ ওইটাও দ্বিতীয় ক্রমের, বইটাও দ্বিতীয় ক্রমের রেখার অপবর্তন কোণ 45 ডিগ্রি হয়। ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? তো আমরা চলো সলভ শুরু করি। আগে আমরা দেখি কিসে কিসে ভ্যালু দিয়ে দিচ্ছে। কোন অপবর্তন গ্রেডিং এর প্রতি সেন্টিমিটার 6000টি দাগ। আগে তোমাদের বলছিলাম যে এটা আসলে সেন্টিমিটার করলে হবে না, এটা এন এর মান, বাট একটু প্রবলেম আছে, সেটা হলো এখানে সেন্টিমিটার দিয়ে দিছে। এটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে? মিটারে নিতে হবে। তো তোমার কমন সেন্স কি বলে? এই যে মনে করো একটা স্কেল লাগবে, আচ্ছা যাও এই মার্কারটাই ধরো, এই মার্কারে এখানে মনে করো এই কালো অংশটুকু ধরো 1 সেন্টিমিটার, আমি জানি এটা 1 সেন্টিমিটার না, 1 ইঞ্চি ধরে নিলাম এটা 1 সেন্টিমিটার। এখন এই 1 সেন্টিমিটার মনে করো 6000টা দাগ আছে, 6000টা দাগ আছে। আমি তোমাদেরকে বলছি n এর মান হচ্ছে দাগ সংখ্যা, কিন্তু প্রতি মিটারে, আবারও বলি n হচ্ছে প্রতি মিটারে দাগ সংখ্যা। তো আমার তো প্রতি মিটারে দেয় না, আমার প্রতি সেন্টিমিটারে দিচ্ছে, তাহলে প্রতি মিটারে করলে কি হবে? বাইরে যাবে না? ছোট একটা জায়গায় যদি 6000টা দাগ থাকে, ওই কি নিয়ম আর কি, যে 1 সেন্টিমিটারে যদি 6000টা দাগ থাকে তাহলে 100 সেন্টিমিটার কত হবে? 6000 ইনটু 100টা দাগ। তাহলে আমরা এইভাবে লিখব কি নিয়ম, যে 1 সেন্টিমিটারে দাগ 6000টি, অতএব প্রতি মিটার নিতে হবে, তাহলে 100 সেন্টিমিটার বা 1 মিটারের দাগ কত হবে? 6000 গুণন 100, তাহলে কত হবে? 3টা 0 4টা 5টা 0, এইটাই হবে কি আমাদের n এর মান, ঠিক আছে? আচ্ছা তাহলে n এর একক কি? n এর একক হচ্ছে দাগ পার মিটার, ঠিক আছে? তো দাগ তো আসলে কোনো একক নাই, সেটা হলো পার মিটার হয়ে যায় আর কি। আচ্ছা এখন আমাদের আর কার মান দিয়ে দিচ্ছে? এক রঙের আলো সমতল আলো গ্রেটিং তলে আপতিত হলে দ্বিতীয় ক্রম, তো আমরা জানি যত ক্রম সেটা হচ্ছে ছোট হাতের n। তারপরে কি বলছে যে আমাদের অ্যাঙ্গেলটা দিয়ে দিচ্ছে 45 ডিগ্রি, সো আমাদের থিটার ভ্যালুটা হবে 45 ডিগ্রি। ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য চাইছে বা আমাদের ল্যামডার ভ্যালু চাইছে। সো আমরা যদি প্রশ্ন লিখি, আমরা জানি কি জানি, খেয়াল করে দেখো, ওই যে শিখছিলাম যে sin θ = n n ল্যামডা, একটু আগে প্রমাণ করে দিলাম। sin θ =
কি ছিল ln ল্যামডা। আচ্ছা এখন তোমরা একটা বলতে পারো যে ভাইয়া আপনি যে লিখছেন এখানে তো প্রশ্নে তো অন্ধকার নাকি উজ্জ্বল সেটা তো বলে নাই। এটা ভালো কথা, প্রশ্নে তো অন্ধকার উজ্জ্বল বলে নাই। তো তোমাদের একটা বলে দেই, প্রশ্নে কিছু না বললে অপবর্তন গ্রেডিং এর ক্ষেত্রে অপবর্তন গ্রেডিং এর ম্যাথগুলি অপবর্তন গ্রেডিং এর ম্যাথে কি ধরবা সবসময় sin থিটা সমান ln ল্যামডা দিয়েই ম্যাথ করবা, ঠিক আছে? প্রশ্নে কিছু বলে নাই, হ্যাঁ তোমার উজ্জ্বল নাকি অনুজ্জ্বল এরকম টাইপের এখানে কিন্তু কিছু বলে নাই। হ্যাঁ আমি 100% শিওর হয়ে নিলাম প্রশ্নে কোনো অন্ধকার বলে নাই, কিন্তু আমরা সূত্রে অ্যাপ্লাই করব অন্ধকারটা। আমরা এটা কেন, এটার কারণ হচ্ছে এটা তো ব্যতিচারের উল্টা। ব্যতিচারের ক্ষেত্রে যদি প্রশ্নে কিছু না বলে দেয় আমরা সূত্রে অ্যাপ্লাই করব উজ্জ্বলেরটা, আর অপবর্তন হইতেছে ব্যতিচারের উল্টা ঘটনা। এর জন্য যদি অপবর্তনে কিছু না বলে দেয় তাহলে আমরা ধরবো কোনটা, অন্ধকারটা। শেষ, আমার কথা ক্লিয়ার? এই প্রশ্নে উজ্জ্বল নাকি অন্ধকার বলে নাই। আমাদের রুলস হচ্ছে বাই ডিফল্ট ব্যতিচারের ক্ষেত্রে যদি উজ্জ্বল নাকি অন্ধকার না বলে দেয় উজ্জ্বল ধরবা, আর অপবর্তনের ক্ষেত্রে উজ্জ্বল অনুজ্জ্বল যদি না বলে দেয় অনুজ্জ্বলটা ধরবা বা অন্ধকারটা ধরবা। সো আমরা এখান থেকে ল্যামডা যদি বের করতে চাই, এটা কিন্তু আসছে রাজশাহী ইউনিভার্সিটি 11-12, তখন ক্যালকুলেটর ছিল, ঠিক আছে? সো প্যারা নেওয়া লাগবে না, কারণ sin 45 যদি আমরা বসাই sin 45 মানে তো 1/√2, সো এটা ঝামেলা হয়ে যাবে যদি তুমি এটা হাতে করতে যাও। বড় হাতে n এর মান কত, 6 1 2 3 4 5টা শূন্য, আর n এর মান কত, ছোট হাতে n এর মান 2। এটা আমরা ক্যালকুলেটরে বসাবো এবং आंसर পেয়ে যাব। এইটার आंसर আসবে গিয়ে 5.892 into 10 to the power -7। এটা যদি আমরা অ্যাংস্ট্রোমে নিই, অ্যাংস্ট্রোমে নিলে কি করতে হয়, গুণ করতে হয়। কত দিয়ে গুণ করতে হয়, 10 to the power 10 দিয়ে গুণ করতে হয়, এত অ্যাংস্ট্রোম। এটা হচ্ছে মিটার। আমাদের आंसर কত হবে, 5892 অ্যাংস্ট্রোম, ঠিক আছে? আমাদের অপশনগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, এটা কিন্তু অবজেক্টিভ ভাই, এটা রিটেন পাইবো না, এটা রিটেন না। অপশন এ তে ছিল 5592 অ্যাংস্ট্রোম, অপশন বি তে ছিল 5692 অ্যাংস্ট্রোম, অপশন সি তে ছিল 5792 অ্যাংস্ট্রোম, আর অপশন ডি তে ছিল 5892 অ্যাংস্ট্রোম। সো আমাদের आंसर হবে ডি, 5892। তো আমি একটা নামাজের ব্রেক দিব, এখন বাজে 5টা 8। এটা করবা হচ্ছে তোমরা, রেডি? এটা করবা হচ্ছে তোমরা, যেহেতু এখন স্টুডেন্ট কম এর জন্য আমি আর ক্যামেরাটা ঢেকে দিচ্ছি না। যদি তোমরা 20 জনের মতো থাকতো আমি ক্যামেরাটা ঢেকে দিতাম, ঠিক আছে? শুরু করি। মনে রাখবে যে প্রতি মিটারের রেখার সংখ্যা এটা মানেই হচ্ছে n। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবে, এটা ডিউ 6 7 তখন ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর দিয়ে ম্যাথটা কইলো। এবং মনে রাখবে এটা এককটা হচ্ছে মিটার ইনভার্স।
সেম টাইম জিনিস আর করাবো না, আমি এখন নতুন একটা টপিকে চলে যাব। আমাদের নেক্সট টপিকের নাম হচ্ছে আলোকের সমবর্তন। তো গ্রেটিং এর অঙ্ক এখানেই শেষ, আর কোনো প্যাচল অঙ্ক নাই গ্রেটিং এ, খালি ডিরেক্ট সূত্রের ব্যাপার আর কি। আমাদের এখন টপিকের নাম হচ্ছে আলোকের সমবর্তন। তো এটার চিত্র আছে, এটার চিত্র দিয়ে তোমাদেরকে আগে বোঝাবো। সমবর্তনের আগে সংজ্ঞাটা যদি আমরা পড়ার চেষ্টা করি, যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে কম্পমান নিচে ফেলতেছে একটু প্ল্যানটি, আমি সংজ্ঞাটা বুঝাবো দেখে লিখছি। এটা হচ্ছে আমাদের একটা ক্যালাস, আলো, এটা দ্বারা বোঝাচ্ছে আলো চারদিকে ছড়াচ্ছে, আর এটা আমাদের একটা ক্যালাস। কিসের ক্যালাস আমরা সেটা দেখবো। এটা আসলে কেমিস্ট্রির টপিক, পোলারাইজেশন কেমিস্ট্রিতে আছে, জৈব যৌগের পুরান বই আছে আর কি। তো আগে ছিল এরকম, এইটা পরে থাকবে এরকম। আমি এগুলো বুঝাবো, আগে একবারে সব লিখে ফেলি, তার পরবর্তীতে যখন অ্যাঙ্গেল করে ফেলবো এটা হচ্ছে 45 ডিগ্রি। তখন এটা হচ্ছে তীক্ষ্ণতা অপরিবর্তন, আর এটা হচ্ছে তীক্ষ্ণতা হ্রাস। এগুলোকে আমি এখন তোমাকে বোঝানো শুরু করতেছি। সর্বপ্রথম হচ্ছে সংজ্ঞাটা ধরো, যে প্রক্রিয়ায় তুমি অনেকগুলো তল আছে, বিভিন্ন তলে কম্পমান আলোক, এটা মিনিংটা কি, যে আলোটা কাঁপে আর কি, তরঙ্গকে একটি নির্দিষ্ট তল বরাবর, এই যে এটা হচ্ছে আমাদের সেই তলটা, একটি নির্দিষ্ট তল বরাবর কি করা যায়, কম্পন করা যায়, তাকে আলোকের সমবর্তন বা পোলারায়ন বলে। মানে হলো আমার একটা আলো ছিল, আমি কিছু একটা রাখবো,
রাইখে ওই আলোটাকে কাঁপাবো। কাঁপাবো মানে কি, আলোর ডিরেকশন চেঞ্জ করে দিব। সহজ বাংলা ভাষায় আলোর ডিরেকশন চেঞ্জ করব। তোমরা যদি কেমিস্ট্রি জৈব যৌগ পড়ো, পুরান বই এটা পাবা, নতুন বই খুব সম্ভবত নাই। আমি নিজে পড়ছিলাম পুরান বই, হাজারি স্যারের বইটা পুরানটা, ওইখানে পোলারাইজেশন পুরাটা আছে, এইটাই আছে। এটা আমার ফিজিক্সে দিয়ে দিয়েছে। তো আমি চলো বোঝানো শুরু করি। এইটাকে বলা হয় টুরমালিন ক্যালাস। এটা একটা কাচের মতো, কিরকম? টুরমালিন ক্যালাস, টুরমালিন ক্যালাস। এই ক্যালাসটা দেখতে হচ্ছে হেক্সাগনের মতো, অর্থাৎ 6টা বাহু থাকে। তো তুমি যখন, আমি মনে করি একটা টর্চ লাইট নিলাম, টর্চ লাইট নিয়ে এটা মনে করো আমার ক্যালাস, বা ভালো হয় ক্যালকুলেটরটাকে আমি ক্যালাস হিসেবে দেখাইলাম। ক্যালাসটা আমি রাখলাম, আমার হাতে টর্চ লাইট, আমি আলো মারলাম, আলোটা ক্যালাসের ভিতরে যাবে, মানে কাচের মতো তো এটা ভিতরে যেতে পারবে। কিন্তু মেইন থিং ইজ যখন সে বাইর হবে, এই ক্যালাস যে তলের মধ্যে রাখছি, এই তলের অ্যাঙ্গেলের সাথে কতটুকু আলো বাইর হবে সেটার উপর ডিপেন্ডেন্ট, এটা আসলে cos থিটার সাথে ডিপেন্ডেন্ট, cos থিটা। খেয়াল করে দেখো। তো আমাদের অ্যাঙ্গেলের দিকে আগে তাকাইতে হবে। অ্যাঙ্গেলটা কার সাথে? যে এইখানে দেখো আলোকের তীক্ষ্ণতাটা অপরিবর্তন, অর্থাৎ আমি যত শক্তির আলো পাঠাইছি আউটপুটে ঠিক তত শক্তির আলো পাইছি। এটার কারণটা কি? এটা কারণটা হচ্ছে মনে রাখবা, লম্বা মুখটার সাপেক্ষে অ্যাঙ্গেলগুলো হিসাব করতে হয়। লম্বা সাইডটার সাপেক্ষে আমরা যদি অ্যাঙ্গেলটা হিসাব করে দেখি, দেখো এটা উল্লম্বের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেইটা। আমি আবারও বলি, আমার এই কলমের লম্বা সাইড কোনটা? এটা লম্বা সাইড না? এটা কি লম্বা সাইড না? এটা মনে করে এটা আমার ক্যালাস, আমি ক্যালাসটা এখানে রাখলাম, ঠিক আছে? তাইলে আমি দেখব এই ক্যালাসটা উল্লম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, 0 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার উল্লম্ব, আর আমার ক্যালাসও রাখছে এইদিকে, এই যে দেখো লম্বা দিকটা উপরের দিকে। তাহলে আমরা কি বলবো, এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো cos 0 এর মান কত? এখানে লেখা নেই কোথাও cos 0, এটা আমি নিজের থেকে বললাম আর কি। cos 0 এর মান কত? 1 মানে কি ম্যাক্সিমাম। সো আমরা বলতে পারি যদি আমি কোন একটা ক্যালাসকে এভাবে উল্লম্ব করে রাখি, তখন তীক্ষ্ণতাটা অপরিবর্তিত থাকে। আলো হইতাছে যে পুরো আমরা ম্যাক্সিমাম পাবো। যখন আমি আমার ক্যালাসটাকে, এটা আমাদের তল, আমি অ্যাঙ্গেল করে রাখবো, তখন হইতেছে কি, আমার লম্বা সাইডটা দেখবো উল্লম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছি, তাহলে আমার লম্বা সাইডটা উল্লম্বের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। তাহলে আমরা জানি cos 45 এর মান কত? 1/√2। 1/√2 এর মান কত? দেখো 0.707। আগে ছিল 1, এখন হয়ে গেল 0.707, কমে গেল না? তাহলে আমরা কি লিখবো? তো তীক্ষ্ণতাটা হ্রাস পাবে। তারপর আমি মনে করি লম্বা সাইডটা এবার এখানে রাখলাম, তাহলে উল্লম্বের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। তো কোনো কিছুর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলে cos 90 মানটা 0 হয়ে যায়। তখন আমরা বলতে পারি এখানে আসলে কোনো ধরনের আলোই থাকবে না, ঠিক আছে? সো আশা করি তোমরা সংবর্ধন টপিকটা বুঝছো। এটা সর্বোচ্চ গেলে খতে আসবে, ক খ ব্যতীত এটা আসবে না, এটা কোনো অঙ্ক নাই, ঠিক আছে? শুধু ছোট্ট একটা টপিক আছে যে অঙ্কতে আসার মতো না, অবজেক্টিভ, ওই যে tan IP, নিউ সমান tan IP, ওটা আমি দেখাবো। আশা করি এটা বুঝছো, এটা সহজ একটা টপিক। আমি এখন চলে যাব নিউ সমান tan IP, ওইটা আমাদের আজকের লাস্ট টপিক। তার আগে তোমরা একটু কমেন্ট চেক করি, কেউ কিছু বলছো কিনা। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? সো আমি আমাদের আজকে লাস্ট টপিকে চলে যাই। টপিকের নাম হচ্ছে প্রতিফলনের ফলে। টপিকের নাম হলো প্রতিফলনের দ্বারা সমবর্তন। এখানে এটা আসলে কি, জাস্ট নরমালি যে একটা আলো, আমরা যে সে 19 শিখছে, আলো রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম গেলে বাইকা যায়। তো এইটা উল্লম্বের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো, এটাকে আমরা নাম দিব IP। হ্যাঁ, এখান দিয়ে মনে করো আলোগুলা এভাবে কাঁপতেছে, ওকে, আর এখানে আলোটা এখানে কাঁপতেছে। তো হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে যায়, হালকা থেকে ঘনতে যখন যাবে, ওর তো একটা প্রতিসরাঙ্ক থাকবে, সেটা সূত্রটা হচ্ছে নিউ সমান tan IP। এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো এখানে আসলে একটা প্রমাণ আছে, স্নেলের সূত্র থেকে একটা প্রমাণ আছে। এই যে প্রমাণটা, আমাদের প্রমাণটা লাগবে না, ঠিক আছে? আমরা ডাইরেক্টলি অঙ্কে চলে যাব। যে নিউ সমান
10IP। তারপরে স্নেলের সূত্রটা মনে রাখো যে নিউ সমান সমান 1/sin θ, যে আমরা যেটা পাই এটাও আমরা 19 এ শিখে আসছি, যে ক্রান্তিকোণের সূত্রটা। দেখো এই দুইটা নিউ একসাথে করেও আমরা আরেকটা সূত্র বের করতে পারি। দেখো বাম পাশ সমান, তাহলে ডান পাশ সমান, তাহলে tanIP সমান সমান 1/sin θc, এটাও একটা সূত্র। এগুলো অবজেক্টিভে আসবে, এগুলো রিটেনে আসবে না, এগুলো রিটেনে আসার মতো জিনিস না। তো আমরা চলো একটা অঙ্ক করি, তাইলে ক্লিয়ার হবে। প্রশ্নটা হলো যে 1.53 প্রতিসরাঙ্কের একটি কাচের প্লেটের উপর একটি আলোক রশ্মি আপতিত হলো। প্রশ্ন হলো যে প্রতিসরক কোণের মান কত? কোণের মান কত? তো এখানে আমরা নিউ এর মানটা তো জানি 1.53, আমরা যদি এই সূত্রটা বসাই দিই, এটা সূত্র যদি বসাই দিই, হ্যাঁ এই পিটা যেটা ছিল এটা আসলে কোনটা ছিল খেয়াল করো তো, এই যে এটা ছিল না আইপি, তাহলে আমাদের তো আমরা জানি নিউ সমান সমান tanIP, তাহলে আইপিটা বের হয়ে যাবে, তাহলে আইপি সমান সমান tan ইনভার্স নিউ। যদি মানটা বসাই দিই tan ইনভার্স 1.53, এটা আসবে হচ্ছে 56 ডিগ্রি 50 মিনিট আসবে। এই ভ্যালুটা আসবে 56 ডিগ্রি 50 মিনিট। এখন আমরা তো বের করছি আইপি, তো আমাদেরকে আসলে বের করতে বলতেছে কোনটা? আমাদেরকে বের করতে বলছে হলো আইআর, প্রতিসারক। আচ্ছা আরেকটা সূত্র আছে, সেটা হলো আইপি প্লাস আইআর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আরেকটা সূত্র হলো আইপি প্লাস আইআর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, এই আইআরটা হচ্ছে আমাদের প্রতিসারক কোণ। আমাদের আইআর বের করতে বলছে, আইপি বের করতে বলেনি। হ্যাঁ, আইপি কোনটা? আপতিতর যেটা, আপতিতরটা হলো আইপি। প্রশ্নে প্রতিসারকটা বের করতে বলছে, তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে আমাদের আইআর সমান সমান হবে 90 মাইনাস 56 ডিগ্রি 50 মিনিট। এর যদি তোমরা বিয়োগ করো এটা আসবে হলো 33 ডিগ্রি 10 মিনিট। ঠিক আছে, এর মাধ্যমে আমার অঙ্ক শেষ। তো তোমাদের ভৌত আলোক বিজ্ঞানের আমি এখানেই টিটান দিয়েছি।